জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও জিএসকে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল। ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় রক্তক্ষয়ী সংঘর্ষ, টি-20 ম্যাচের মতো দেশজুড়ে শিবির ছাত্রদল রণক্ষেত্র, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্বের লড়াইয়ে শিক্ষাঙ্গনে নারকীয় তাণ্ডব। ছাত্রদল শিবিরের এনসিপির অস্তিত্ব রক্ষার দেউলিয়াতে আজকে আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, আজ ৪ঠা আগস্ট ২০২৬ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ও শিক্ষাঙ্গনগুলোতে আজ যে তাণ্ডব শুরু হয়েছে তা কোনো সাধারণ ছাত্র রাজনীতির রূপ নয়। এজন্য এক ভয়াবহ ও রক্তক্ষয়ী টি-20 ম্যাচ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, প্রতিটি ক্যাম্পাসে আজ ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষে রাজপথ ভেসে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউসিসি চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত বা আয়োজিত অনুষ্ঠান পণ্ড করে জকসু ভিপি রিয়াজুল ইসলাম ও জেএস আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে লাঞ্ছিত করে রিকশায় তুলে বের করে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। ঢাকা কলেজে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে ব্যানার টানানো নিয়ে হামলায় অন্তত 7 আহত হয়েছে। আলিয়া মাদ্রাসার সামনে ইট পাটকেলকে বৃষ্টি আর রোকেয়া বিশ্ববিদ্যালয় 144 দ্বারা জারির আবেদন। কিন্তু হঠাৎ কেন দেশ জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল, শিবির, ছাত্রশক্তি, ইনকিলাব মঞ্চের মধ্যে এই অল আউট যুদ্ধ শুরু হলো? কেন 2 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তথাকথিত বিপ্লবীরা আজ একে অপরের রক্ত চুষে খেতে উন্মত্ত হয়ে উঠেছে? দর্শক, আজ আমরা করব ছদ্মবেশী এই দুই ধান্দাবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী গোষ্ঠীর আসল মুখোশ এবং টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করব এদের আসল চরিত্র। কেন টেন্ডারবাজি, ক্যাম্পাস দখলদারিত্ব এবং জুলাই অভ্যুত্থানের ভুয়া কৃতিত্ব জাহির করা নিয়ে সংঘর্ষ অনিবার্য ছিল, আর তার এক নিরপেক্ষ ও বিস্তারিত ময়নাতদন্ত আজ দেশবাসীর সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সত্য দেখানোর চেষ্টা করব। আসুন, আজ মঙ্গলবার আমরা এই 4ঠা আগস্ট 2026-এ জগন্নাথ ভয়াবহ ঘটনার বিস্তারিত দেখা যাক। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ইউসিজি চেয়ারম্যানের উপস্থিতিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে অংশগ্রহণ ও প্রাধান্য বিস্তার নিয়ে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে প্রথমে বাক বিতণ্ড এবং পরবর্তীতে তা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এই ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 50 জন আহত হয়েছে। সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো, সংঘর্ষের পরপরই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জকসু বিপি এবং ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম এবং জেএস আব্দুল আলিম আরিফকে টেনে হিচড়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে রিকশায় তুলে খেদিয়ে দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। এখানেই শেষ নয়, এই জবির সংঘর্ষের জেরে ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির মুখোমুখি অবস্থানে পুরো ঢাকা শহর থমথম হয়ে ওঠে। সেখানে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের দক্ষিণ মহানগরের বাঘা বাঘা নেতারা এসে জড়ো হন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যখন বাইরের রাজনৈতিক গুন্ডা এবং মাস্তানদের ডেকে মহড়া দেওয়া হতে হবে, ছাত্র সংগঠনগুলোর শিক্ষাঙ্গনে পড়াশোনার কেন্দ্র নয়, বরং নিজেদের আস্তানা বানিয়ে ফেলে। জবির রক্ত শুকানোর আগেই দুপুর 1টার দিকে রাজধানী ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ছড়ায় এই সহিংসতার দাবানল। ঢাকা কলেজের 2 নম্বর গ্যালারিতে ঢাকা শাখা ছাত্র শিবিরের জুলাই অভ্যুত্থানের এবং প্রাপ্তি শীর্ষক আলোচনার ব্যানার টানাতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত 20 জন শিবির কর্মী এবং 7 জন ছাত্রদল কর্মী রক্তে রঞ্জিত হয়। ব্যানার টানানোর মতো একটি সাধারণ বিষয় নিয়ে 27 জন ছাত্রকে হাসপাতালে পাঠাতে যাদের এক বিন্দু মায়া হয় না, তারা নাকি দেশের ভবিষ্যৎ রাজনীতি সংস্কার করবে। আমাদের হাসি পায় এগুলো দেখলে। আর বিকেলে 5:15 কি ঘটলো বকশীবাজারে? ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল এবং শিবিরের মধ্যে শুরু হলো ইটপাটকেল নিক্ষেপ, দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া। দুপুর 3টা থেকে শুরু হওয়া উত্তেজনা বিকেলে রণক্ষেত্রে পরিণত হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল 3:30টায় জুলুমের বিরুদ্ধে জুলাই প্রদর্শনী ছবিটা সরানো নিয়ে মারামারি হয়। আজ একই স্থানে দুটি দলই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভয়ে 144 ধারা জারির আবেদন করতে বাধ্য হয়েছেন। সর্বত্র যেমন এক রক্তক্ষয়ী তাণ্ডব, টি-20 ম্যাচ চলছে এবং তার অপেক্ষায় দেশবাসী রয়েছে। দর্শক, এর পরের বাকি বিষয়গুলো নিয়ে আপনাদের কথা বলবো। তার আগে আপনাদেরকে আমি একে একে করে একটু দেখিয়ে আসি আসলে এই ঘটনাগুলো কখন কি ঘটছে এবং পত্রিকাগুলো, মিডিয়াগুলোতে কি কি খবর আসছে তা একটু আপনাদেরকে আমরা দেখিয়ে নিয়ে আসি। তাহলে আপনাদের কাছে আরো বিস্তারিত হবে যে এই খবরটা এখন বাংলাদেশে কি পরিমাণ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। প্রথমেই আপনাদেরকে আমরা যেটা বললাম সেটা যদি একটু দেখেন, এখানে
বলা হয়েছে জকসু ভিপি ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল। কি বলছে প্রথম আলোর এই রিপোর্ট? জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় ভিপি রিয়াজুলকে ক্যাম্পাসের বাইরে ব্যক্তি নিয়ে যাচ্ছেন দেওয়া হয়। এরপর জিএস আব্দুল আলিম আলিফকেও ক্যাম্পাসে থেকে বের করে দেওয়া হয়েছে। জানা গেছে তারা সবাই ছাত্র দলের নেতা কর্মী। এর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ইউসিজি চেয়ারম্যান, যেটা আমরা আপনাদেরকে ঘটনা বললাম। দর্শক, আমরা একটু ভিডিও চিত্রগুলো দেখে আসি আসলে কি ছিল পরিস্থিতি, তারপরে এরিয়ার যে খবরগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা একটু দেখি ঘটনার সূত্রপাত এবং কি কি ঘটনা ঘটছে তার একটু বিস্তারিত নমুনা আপনাদেরকে আমরা দেখে আসি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে যে আমরা এই সংঘর্ষ আসলে কোন পর্যায়ে বা কোন লেভেলে এখন চলছে, খেলাটা কোন লেভেলে চলছে সেটা তো আমাদের একটু দেখতে হবে। আসুন দেখি। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের শিবিরের সন্ত্রাসীদের শিবিরের সন্ত্রাসী গুন্ডাগুলো আছে, রাজাকার বাচ্চাগুলো, তাদের ধোলাই কিন্তু চলছে, জনগণ কিন্তু ধোলাই দিচ্ছে। খেলাটা দেখুন কোন লেভেলে চলছে, একটু খেলাটা দেখুন। মানে এরা যে জুলাইয়ে যে সন্ত্রাস করেছে, সন্ত্রাসী আক্রমণ করে একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তার নমুনা দেখেন। 2 সন্ত্রাসী, 2 জঙ্গি, 2 রাজাকার এবং 2 লুটপাটকারী একসাথে কিন্তু থাকতে পারে না বেশি দিন। এতদিন তারা ধৈর্য ধরেছিল, কিন্তু এটা হওয়ার কথা ছিল, যেটা বাস্তবতা। চলুন একটু দেখি। চলছে চলছে আলিয়া মাদ্রাসায় চলছে। এই যে আমাদের এই যুব দলের অন্যতম নেতা, বাংলাদেশের কিং, বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ এবং নায়ক, জুলাই আন্দোলনের অন্যতম নায়ক যাকে বলা যায়, সন্ত্রাসী হামলার মেইন গুটিবাজদের অন্যতম একজন, সেও কিন্তু চলে এসেছে। এই ছাত্র দলের যে যুব দলের নেতা, সেও কিন্তু এখন নয়ন সাহেব হাজির হয়েছে আমাদের সামনে। দেখি তার অ্যাকশনটা একটু। কেন কেন নেতা এসেছে? দর্শক, আলিয়া মাদ্রাসার ঘটনা দেখেন, শিবিরের এই যে সেই অস্ত্র বের করা দেখেন আপনারা, যে অস্ত্র কলম নয়, তারা কিন্তু কলমের অস্ত্র নিয়ে নিয়েছে। আপনারা দেখেন সেখানে ছাত্রদল আসলে টিকতে পারবে কিনা সেই প্রশ্নটা কিন্তু অনেকে করেছে। আপনারা এই ভিডিওটা একটু দেখুন। দর্শক, এটাই হলো এই শিবির, জামাত বা রাজাকারদের কাজ কারবার। আমি আপনাদেরকে বলছিলাম অন্যতম বাংলাদেশের শিক্ষাঙ্গনে এবং ছাত্র সমাজের মধ্যে অস্ত্রের ঝঞ্ঝানানি বা অস্ত্রের যে রাজনীতি, সেই রাজনীতিটার মূল কারিগর হচ্ছে এই জামাত শিবির। বাংলাদেশের শিক্ষাঙ্গনে, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা, চট্টগ্রাম, চিটাগং, রাজশাহী, যত জায়গাতে আপনি বলেন, সব জায়গাতেই অস্ত্রের যে রাজনীতি, সন্ত্রাসের যে রাজনীতি, রক কাটা যে রাজনীতি, মানুষকে নির্মমভাবে হত্যা করার, ছাত্রদের নির্মমভাবে হত্যা করার যে রাজনীতি, সেটা কিন্তু জামাত শিবির করে। এবং তার নমুনাটাই কিন্তু আপনারা দেখলেন যে ইতিমধ্যে তারা পাঞ্জাবির নিচে কিন্তু অস্ত্র নিয়ে নেমে গেছে। এখন দেখার বিষয় ছাত্রদল এটা আসলে কিভাবে মোকাবেলা করবে। আসুন আমরা আরো কিছু ঘটনা দেখি। It's music song.
গতকালকে রাজশাহী এই যে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ছেলে মেয়েদেরকে কিন্তু শিবির পিটিয়ে বের করে দিয়েছিল। আজকে ছাত্র দল তার পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসে কিন্তু আবার ফিরে এসেছে এবং সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলো কিন্তু ঘটারই ছিল। তবে টি-20 ম্যাচটা কিন্তু খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। আমরা দুই জঙ্গি, দুই রাজাকার এবং এই দেশ ধ্বংসকারী গ্রুপের এই সংঘর্ষ, একটা জিনিস খেয়াল করবেন, সন্ত্রাসীরা যে লুটপাট করে, চাঁদাবাজি করে বা যারা চিন্তাই করে, তারা কিন্তু বেশি দিন একসাথে থাকতে পারে না। কারণ তাদের ভিতরে এই দেনা পাওনা এবং লুটপাটের ভাগাভাগি নিয়ে কিন্তু দ্বন্দ্ব হবে। একজন আরেকজনকে মারবে, হয় মেরে ফেলবে, না ছেড়ে যাবে, না হয় বেইমানি করবে। এটাই কিন্তু চরিত্র। এবং এই যে দেশের চরিত্রগুলো, এই যে মুনাফিকি এবং রাজাকারী এবং মির্জাফুরি টোটাল চরিত্রগুলো যারা এখন দেশকে শাসন করছে, বিএনপি, জামাত, এনসিপি, তাদের ভিতরকার স্বরূপ চরিত্রটা কিন্তু তারা নিজেরাই সামনে নিয়ে আসছে। দেখি আমরা ঘটনাগুলো আর একটু দেখতে থাকি। দেখুন, এই যে ঢাকার আলিয়া মাদ্রাসায় অলরেডি কিন্তু ছাত্র দলের হাতে শিবিরের নাকি একটা উইকেট পড়ে গেছে। আমরা জানি না এই উইকেটটা পড়েছে কিনা, তবে যদি পড়ে যায় শিবিরের একটা কেন, আমি মনে করি শিবিরের বাংলাদেশে রাজনীতি করার অস্তিত্ব বা রাজনীতি করার অধিকারই তাদের থাকা উচিত না। যারা স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশের পক্ষের বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে রাজনীতি করা। এবং যে ছাত্ররা এই শিবির, এনসিপি বা এই ইনকিলাব মঞ্চ রাজনীতি করে, আমার তাদের জন্ম পরিচয় নিয়ে এবং তাদের বাংলাদেশের দেশপ্রেম নিয়ে আমার প্রশ্ন আছে, থাকবে, যতক্ষণ না পর্যন্ত তারা এখান থেকে সরে আসবে। আমি মনে করি না তারা কোনো একক বাবার জন্মের ছেলে। আমরা দেখি এখানে কিভাবে তাকে নেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটি দেখছি রক্তাক্ত অবস্থায় একজনকে। আমরা জানতে চাই এটা কোন পক্ষ? শিবিরের একজনকে আহত করা হয়েছে। দর্শক, আলিয়া মাদ্রাসার সংঘর্ষ কিন্তু আরো পরবর্তীতে ভয়াবহ রূপ নিয়েছে। সেগুলো একটু আপনাদের দেখাই, যেখানে শিবির এবং ছাত্র দলের মারামারি, এবং ছাত্রদল কিন্তু এখানে একটা পর্যায়ে তারা সরে যেতে বা পিছু হটতে বাধ্য হয়েছে শুনেছিলাম। সেখান থেকে আবার তারা ফিরে আসতে পেরেছে কিনা। তবে আমরা দেখলাম ওই যে যুব দলের অন্যতম নায়ক নয়ন আসার পরে কিন্তু তারা আবার পাল্টা একটা প্রতিরোধ তৈরি করেছে বলে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখি এখানকার অবস্থাটা কি। চলো চলো হামলা। ছাত্র শিবির কিন্তু ছাত্র দলকে ধাওয়া দিয়েছে এবং ছাত্র শিবিরের ধাওয়া খেয়ে কিন্তু ছাত্র দল আবারও পিছু হটেছে। আপনারা পপকর্ন নিয়ে বসেছেন তো, পপকর্ন। আজকে খেলাটা কিন্তু ভালো খেলা হচ্ছে, খেলাটা কিন্তু জম্পেশ খেলা হবে। সুতরাং পপকর্ন নিয়ে বসবেন, আমরা এই খেলাটা দেখব। এই খেলাগুলো আমাদের দেখতে বেশ ভালোই লাগে। দেখুন আপনার খেলা। এই মুহূর্তে চরম উত্তেজনা কিন্তু বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে ঢাকা আলিয়া মাদ্রাসায়। এক পর্যায়ে এই জামাত শিবিরের ছেলে পেলে যখন অনেকে আহত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে আশ্রয় নিয়েছে, সেই ন্যাশনাল মেডিকেলে ঢুকেও কিন্তু ছাত্রদল এবং যুবদল তারা মিলে কিন্তু সেখানে তাদেরকে আবার উত্তম মাধ্যম দিয়েছে, আদর সোহাগ করেছে। সেটাও একটু আমরা দেখি। পপকর্ন নিয়ে বসেছেন তো, পপকর্ন বসুন। দর্শক, একটা কথা মনে করিয়ে দিই, আপনারা 2024 সালের 5ই আগস্ট এবং জুলাইয়ের থেকে যে আন্দোলন দেখেছেন, সেখানে আপনারা দেখেছেন যে হাসপাতালে ঢুকে পর্যন্ত মানুষকে মারা হয়েছে। মানে ছাত্রলীগ করুক, প্রগতিশীল করুক বা এই ছাত্রদের বিরুদ্ধে বা পক্ষে যারা কথা বলেছে, তাদেরকে হাসপাতালে ঢুকে ঢুকে মারা হয়েছে। এই জামাত শিবিরের ছেলেরা তখন গুপ্ত ছিল, সেই গুপ্তগুলো কিন্তু এখানে ঢুকে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি হাসপাতালে আশ্রয় নিয়েছে, তাদেরকে চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই। এভাবে হাসপাতালে ঢুকে মানুষকে মারা হয়েছে। পুলিশ থানাতে ঢুকে পুলিশকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 3200 পুলিশকে হত্যা করা হয়েছে। এই জঙ্গিগুলাই দেখেন হাসপাতালে ঢুকেও কিন্তু মারামারি করতে এরা কিন্তু দ্বিধা করছে না। এটাই হচ্ছে চরিত্র। জুলাই আগস্টে যে আন্দোলনে তাদের যে সন্ত্রাসী রূপ, সেটার কিছু নমুনা কিন্তু আজকে দেখা হচ্ছে টি-20-তে। পপকর্ন নিয়ে বসুন, পপকর্ন।
দর্শক, এই যখন দেশের পরিস্থিতি সেটা একটু আপনাদের দেখেই, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই শিবিরের সভাপতি তাকে যেভাবে সুন্দর করে ধরে বের করে দিয়েছে, সেই নমুনাটা একটু আপনাদের দেখাই, তাহলে বাস্তব ষোলকল্লাপূর্ণ হবে। কারণ আজকে যেহেতু পপকর্ন নিয়ে বসেছেন, তাহলে খেলাটা তো সমস্ত ঘটনাগুলোই তো একটু দেখা উচিত। দেখুন, ছাত্র দলের আসলে এই কাজটা অনেক আগেই করা দরকার ছিল। এই শিবির, জামাত শিবির, এরা হচ্ছে অস্ত্রধারী। অস্ত্রের মাধ্যমে এরা কিন্তু এতদিন ধরে ক্যাম্পাসটাকে দখল করে রেখেছে এবং তারা নানান ধরনের পায়তারা করে ক্যাম্পাসগুলোকে কিন্তু দখল করেছে। এবং গতবার যা বিভিন্ন সংসদ যে নির্বাচনগুলো হয়েছে, ছাত্র সংসদ, সেই সংসদ নির্বাচনগুলো থেকে তারা প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করে এবং কনস্পিরেসি করে, চুরি করে কিন্তু প্রত্যেকটা জয়লাভ করেছে। সেটা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু ছাত্রদল বহুদিন চুপ ছিল, আমরা দেখেছি। কিন্তু এখন তারা আসলে ফাইনাল খেলাটা খেলতে চায়, মনে হচ্ছে টি-20 খেলাটা খেলতে চায়। সুতরাং ফাইনাল যেহেতু শুরু হয়েছে, ওয়ার্ল্ড কাপ যেহেতু শুরু হয়েছে, পপকর্ন নিয়ে বসুন। পপকর্ন নিয়ে বসে খেতে খেতে দেখতে হবে এগুলো। জগন্নাথে এভাবেই কিন্তু এই শিবিরের নেতা কর্মীদেরকে এবং এনসিপির ছাত্র শক্তির ছেলেপেলেদেরকে কিন্তু এভাবে রামদোলাই দেওয়া হয়েছে। দেখুন, দেখতে থাকুন, পপকর্ন খান মাঝে মাঝে এবং দেখতে থাকুন। দর্শক, এভাবেই আসলে চলছে আজকে টি-20 ম্যাচ। এবং এই টি-20 ম্যাচ আমরা দেখব এবং দেখতে থাকবো। কিন্তু আসুন, এখন আমরা আসলে একটু বিস্তারিত আলোচনা যাই। আমরা একটু সেই পত্রিকাগুলো আসলে এই খবরগুলো নিয়ে কি লিখেছে, সেই হেডিংগুলো একটু আপনাদেরকে দেখিয়ে আসি। তাহলে সারা বাংলাদেশে এটা নিয়ে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটা আপনারা একটু বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে, জবির পর মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা কলেজের ছাত্র শিবির ছাত্রদল সংঘর্ষ, আহত 27। যেটা আপনাদেরকে আমি আগে জানিয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজধানী ঢাকা কলেজে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের হামলার ঘটনা ঘটেছে। এতে শিবিরের অন্তত 20 জন এবং ছাত্র দলের 7 নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর 1টার দিকে ঢাকা কলেজে গ্যালারি নম্বর 2-এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা কলেজের 2 নম্বর গ্যালারিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কলেজ শাখা ছাত্র শিবির। এই প্রোগ্রামের ব্যানার টানানোর সময় অতর্কিত হামলা চালায় শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। দর্শক, এটা গেল একটা ঘটনা। আমরা আরেকটু দেখি যে আলিয়া মাদ্রাসা ঘটনাটা কি হয়েছে। ঢাকার আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ছাত্র শিবিরের যে সংঘর্ষ চলছে, সেটা বলেছে কে? বলেছে প্রথম আলো তুলে ধরেছে তাদের প্রাণপ্রিয় শিবিরের নেতাদের পিটাচ্ছে এই প্রথম আলোর অনুসারী বা প্রথম আলোর যারা খুব পীড়িতের সংগঠন জামাত এবং এনসিপি, এবং তাদেরকে মারধর দিচ্ছে। সুতরাং প্রথম আলোর তো একটু জ্বালা হবে, সুতরাং তারা বিস্তারিত নিউজ করবে, এটা স্বাভাবিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর রাজধানী বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার বিকালে 5:15টার দিকে আলিয়া মাদ্রাসার মাঠে সামনে দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। বেশ কয়েকজন আহত হয়েছে। ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের ইটপার্কের নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এবং এইখানে ঘটনা একই দিনে কিন্তু এখানে বলা হয়েছে যে এই শিবিরের অনেক ছেলেপেলে, যারা ছেলেপেলে বা অনেক বয়স্ক, তারাও নাকি এখনো হল দখল করে বসে আছে। এগুলো থেকেই কিন্তু এখানের ঘটনাটা উঠে এসেছে। দর্শক, আসি আমরা একটু প্রথম আলোর আরেকটা নিউজে আসি। ন্যাশনাল মেডিকেলের সামনে আবার উত্তেজনা। সেখানে বলা হয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে আবার উত্তেজনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবির ছাত্র শক্তি সংঘর্ষের ঘটনার জেরে ন্যাশনাল মেডিকেলের সামনে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে উভয় পক্ষের নেতাকর্মীরা জড়ো হয়েছে। বিএনপি, যুবদল এবং ছাত্র দলের মহানগরের নেতা কর্মীদের সেখানে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই যে ঢাকা মহানগরে যুবদল এবং বিএনপির লোকজনকে জড়িয়ে দিচ্ছে কে? প্রথম আলো। এই প্রথম আলো কিন্তু এমন একটা পত্রিকা যারা হচ্ছে
তলে তলে হলো জামাত এবং এনসিপি, এদের এই পীড়িতের লোক, তাদেরকে হামলা করে ভাঙছে, কিন্তু তারা কিন্তু এখনো ঠিক হয় নাই। এই প্রথম আলো হচ্ছে এমন একটা পত্রিকা যারা বাংলাদেশের গোপনে তলে তলে রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের সাথে তাদের ব্যাপক প্রেম, এবং তাদেরকে এই ছাত্রদল বা বিএনপিকে কিন্তু এখন দোষারোপ করার জন্য তারা এইভাবে নিউজগুলো করছে। কি লিখছে দেখেন, বিএনপি যুবদল এবং ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সেখানে দেখা গেছে। তো এখানে যে জামাতের যে মহানগর জামাতের যে যুব সংগঠন তাদের নেতাকর্মীরা যে এখানে এসেছে, আমরা দেখেছি চুল পাকা পাকা জামাতের লোকজন বা শিবিরের, তারা এখানে কি করছিল, তারা যে এসেছে সেই কথাটা কিন্তু এই প্রথম আলো বলেনি। শুধুমাত্র বলছে কাদের, বিএনপির ক্ষেত্রে কিন্তু তারা এই কথাটা বলছে, এবং বিএনপিকে মানুষের কাছে খাটো করা বা বিএনপিকে এখানে দোষারোপ করার যে একটা পায়তারা, তাদেরকে একটা ন্যারেটিভ তৈরি করা, সেটাই কিন্তু এখানে করেছে। এখানে আরো বলেছে যে 17টা মানে আমরা যদি 5টা 43 মিনিটে যে নিউজ করেছে, ঢাকা কলেজ ছাত্রদল শিবিরের সংঘর্ষে কয়েকজন আহত, সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং আপনারা একটু দেখেন যে কিভাবে আসলে খেলাটা চলছে সেই লেভেলে। পপকর্ন নিয়ে বসতে হবে, পপকর্ন নিয়ে বসেছেন কিনা আমরা জানি না, পপকর্ন নিয়ে বসলে এই জিনিসগুলো একটু দেখেন, কিভাবে মারের চোটে উল্টে পাল্টে পড়ে যাচ্ছে সেটা একটু দেখেন। টি-20 ব্যাপক 20 ম্যাচ কিন্তু চলছে, বকশীবাজার আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল শিবিরের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে এইভাবে কিন্তু দেখেন খেলা চলছে। টি-20 ম্যাচ অনেকদিন পরে আমরা এই টি-20 ম্যাচ দেখছি। টি-20 অনেকদিন পরে হচ্ছে টি-20 ম্যাচ আমরা দেখছি না, বিশ্বকাপ খেলা দেখছি না, সুতরাং এটা আমাদের একটা দেখার সৌভাগ্য হলো। আসুন, রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যেটা নিউজ করেছে, এটাও প্রথম আলোর নিউজটা আমি দেখাচ্ছি। একই স্থানে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, 144 দ্বারা জারির আবেদন, এবং এখানে বলা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর, মানে জঙ্গি আবু সাইদ চত্বর আমরা যেটাকে বলি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে একদিন পার হতে না পার হতেই একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দুটি সংগঠন। এতে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দর্শক, এই ঘটনাটা কিন্তু ঘটেছে আসলে এর আগের দিন। ছাত্রদলকে রাতের আধারে পিটিয়ে পাটিয়ে কিন্তু মোটামুটি উত্তম মাধ্যম দিয়ে এই রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল। কি বলেছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবির সংগঠন, যেটা আগের দিনের খবর আপনি দেখেন, যেখানে বলা হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছড়াছড়ি ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। রাত 11:15 শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষ মুখোমুখি অবস্থান ছিল। ছাত্র শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে মূল ফটক এবং ছাত্রদল পার্কের বোর মসজিদের সামনে অবস্থান করছিল। এই কিন্তু তাদের অবস্থান এবং তাদের টি-20 খেলার অবস্থান। দর্শক, আমি আপনাদেরকে চেষ্টা করলাম বিভিন্ন পত্রিকায় যে খবরগুলো আমাদের সামনে এসেছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু সামনে তুলে ধরার জন্য, কারণ যে ম্যাচগুলো চলছে সেই ম্যাচগুলো আমাদের অনেকদিন আসলে আমরা দেখি না, এবং অনেকদিন এই ম্যাচগুলো আমাদের একটা জিনিস, তবে 5 আগস্টের পরে কিন্তু আমরা অনেক ধরনের টি-20 ম্যাচ দেখেছি, কিন্তু এইভাবে বা এই ছাত্রদল শিবিরের মধ্যে যে টি-20 ম্যাচ, সেগুলো কিন্তু আমাদের দেখার সৌভাগ্য কম হয়েছে। তো এখন ইনশাআল্লাহ দেখতে থাকবো, ভবিষ্যতে আরো দেখবো। যেটাই হোক, এখন এই যে এই পরিস্থিতিতে আমাদের কাছে কিছু প্রশ্ন হচ্ছে দর্শক। সেই প্রশ্ন হলো, হঠাৎ করে কেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই টি-20 ম্যাচের মতো প্রতিদিনের সংঘর্ষ শুরু হলো? কেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি মুখোমুখি? এর পিছনে মূলত 4টি গভীর স্বার্থান্বেষী কারণ লুকিয়ে আছে। প্রথম কারণ, অস্ত্রের জোর এবং কোণঠাসা রাজনীতি। গত 2 বছর ধরে ছাত্র শিবির, এনসিপি, ছাত্র শক্তি, ইনকিলাব মঞ্চের অস্ত্রের জোর এবং ক্ষমতার প্রভাব দেখিয়ে দেশের প্রধান বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোকে নিজেদের একক নিয়ন্ত্রিত রেখেছিল। তারা ছাত্রদলকে কোনো পাত্তাই দিচ্ছিল না, তাদের এবং কার্যত তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। দ্বিতীয় কারণ যেটা হচ্ছে টেন্ডারবাজি এবং টেন্ডারের সাম্রাজ্যবাদ। সেটা হচ্ছে ক্যাম্পাসের মূল ক্ষমতা যার হাতে, কোটি কোটি টাকার উন্নয়ন কাজে টেন্ডারও কিন্তু তার পকেটেই থাকে। এটা কিন্তু আমরা সর্বদা সবসময় দেখে এসেছি, এবং সেটা ব্যত্যয় কিন্তু আজকে এখানে ঘটছে না। সুতরাং এই যে তার টেন্ডার নেওয়ার যে বিষয়টা, টেন্ডারের ভাগ নেওয়ার যে বিষয়টা, ক্যাম্পাসে মূল ক্ষমতা যার হাতে, কোটি কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডারও তার পকেটে। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের আধিপত্য না থাকায় বিভিন্ন উন্নয়ন পার্সেন্টেজ খাওয়ানো তাদের ব্যাপক সমস্যা হচ্ছিল। ফলে অর্থ উপার্জনের পথ বন্ধ থেকে ছাত্রদল মরিয়া হয়ে উঠেছে। তারা ক্ষমতায় আছে, তারা সরকারে আছে, কিন্তু তারা টেন্ডারে ভাগ পাচ্ছে না, টেন্ডারে অংশগ্রহণ নিতে পারছে না। এটা তো তাদের হতে পারে না। তাই টি-20 ম্যাচ শুরু হয়েছে। আমরাও পপকর্ন নিয়ে বসেছি, আমরাও পপকর্ন নিয়ে দেখবো টি-20 ম্যাচের খেলাটা।
তৃতীয়ত কারণ যেটা রয়েছে, অন্যতম যেটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব চিন্তাই গত 2 বছর ধরে ছাত্র শিবির, এনসিপি, ছাত্রশক্তি নিজেদের জুলাই অভ্যুত্থানের একচ্ছত্র মালিক বা দাবি করে সব ফায়দা লুটছিল, আর ছাত্রদলকে সেখানে ধাবড়ে ফেলে সম্পূর্ণ উপেক্ষিত করে রাখা হয়েছিল। এটা একটা অন্যতম কারণ। সেখানে ছাত্রদল দীর্ঘদিন অপেক্ষা করেছিল যে তারা এই জায়গাটা আবার বুঝে নেবে। চতুর্থ যে অন্যতম কারণ আমাদের কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে অস্তিত্ব হারানোর ভয়। অস্তিত্ব হারানোর ভয় কিসের? ছাত্রদল ভালো করেই বুঝে গেছে, যদি আরো কিছুদিন এই ক্যাম্পাসগুলোতে শিবির এবং ছাত্র শক্তির একক রাজত্ব চলে, তবে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের অস্তিত্ব চিরতরে মুছে যাবে, ধুয়ে যাবে। সুতরাং ছাত্রদল এই উপলব্ধি থেকে তারা এখানে রিভল্ট করেছে এবং তারা ফিরে আসার জন্য মরিয়া হয়ে গেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এখন সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সত্যটা বুঝতে হবে। যত কারণই দেখানো হোক না কেন, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যকার এই সংঘর্ষ সম্পূর্ণ অনিবার্য ছিল। কারণ কোনো নীতি বা দর্শনের দল, এরা কোনো নীতি বা দর্শনের দল নয়। এরা হচ্ছে দুটি চরম স্বার্থপর, ধান্দাবাজ এবং চাঁদাবাজ লুটপাটকুরি গোষ্ঠী। দুই লুটপাটকারী এবং চাঁদাবাজ শক্তি কখনোই দীর্ঘদিন একসাথে শান্তিতে ভাগ বাটোয়ারা করে চলতে পারে না। এতদিন তারা এক হয়ে ক্ষমতার সুফল ভোগ করেছিল, আর আজ যখন ভাগ বাটোয়ারা নিয়ে বনিবনা হচ্ছে না, তখন তারা নিজেদের কর্মীদের হাতে লাঠি আর ইট তুলে দিচ্ছে। তবে ছাত্রদল যদি সত্যি তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, তবে তাদের বুঝতে হবে ক্যাম্পাসগুলো থেকে ইসলামী ছাত্র শিবির, ছাত্রশক্তি, ইনকিলাব মঞ্চের মতো উগ্রবাদী, বিভ্রান্তিকর এবং দেশের স্বাধীনতা সার্বভৌম বিরোধী শক্তিগুলোকে রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পূর্ণ নির্মূল করা ছাড়া কোনো বিকল্প নেই। উগ্রবাদের সাথে আপোষ করে কখনো সাধারণ শিক্ষার্থীদের মন জয় করা যায় না। সেটা আমরা দেখেছি, সেটা আওয়ামী লীগ আমলে দেখেছি। যদি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এদের তোয়াজ করে বা এই উগ্রবাদদের তোয়াজ করে চলার চেষ্টা করছে, কিন্তু ফাইনালি কিন্তু তাদেরকে কেউ রক্ষা করতে পারেনি। দর্শক, পরিশেষে বলতে চাই, শিক্ষাঙ্গন হলো জ্ঞান চর্চা, দেশ গড়ার স্থান। কিন্তু আজ ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি, ছাত্রশক্তির দলীয় স্বার্থ এবং টেন্ডারবাজির কারণে সাধারণ শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু বিপি জিএসকে তাড়িয়ে দেওয়া, ঢাকা কলেজের 27 জনকে রক্তাক্ত, কিংবা রোকেয়া বিশ্ববিদ্যালয় 144 দ্বারা জারি করা প্রমাণ করে যে এরা কেউ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি নয়। এরা প্রত্যেকেই নিজ নিজ মাস্টারদের বা হুকুমালাদের হুকুম তালিম করার জন্য সশস্ত্র ক্যাডার বাহিনী মাত্র। দেশের সাধারণ শিক্ষার্থীদের এখনই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। চাঁদাবাজ ও উগ্রবাদীদের উভয় শক্তিকে ক্যাম্পাস থেকে বয়কট করতে হবে। তবে দেশের শিক্ষাঙ্গনে শান্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, বা হতেও পারে বলে আমরা মনে করি সেটা সম্ভব হতেও পারে। দর্শক, আপনারা কি মনে করছেন, দেশ জুড়ে ছাত্রদল এবং শিবিরের এই রক্তক্ষয়ী সংঘাতের পিছনে কি টেন্ডারবাজি, দখলদারিত্বের লড়াই প্রধান কারণ নয়? কমেন্ট বক্সে আপনার শানিত মতামত জানান। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই সত্য সকলের কাছে তুলে ধরুন। সজাগ থাকুন, শিক্ষাঙ্গনে উগ্রবাদ এবং চাঁদাবাদীর বিরুদ্ধে সোচ্চার থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে প্রতিবারের মতো যে কথাটা আপনাদেরকে আমি বলে থাকি, সেই সতর্ক বার্তাটা আবার দিতে চাচ্ছি। আমার যে সতর্ক বার্তাটা কতটা সত্য তার প্রমাণ আজকে এই ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি তাদের ভিতরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রমাণ করে আমি এই সতর্কবার্তাটা কত সত্যভাবে দিয়েছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে এবং মুরব্বী থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি এই জঙ্গিদের কাছ থেকে নিরাপদ রাখুন, সাবধানে রাখুন। কারণ দেশের পরিস্থিতি আপনারা দেখছেন। সুতরাং সাবধানতা যার যার জায়গা থেকে অবলম্বন করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।